নমস্কার বন্ধুরা, বরানগর দৃশ্যকাব্য ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যারা আমাদের সম্বন্ধে খোঁজ খবর রাখেন, আমাদের নাটক দেখতে আসেন বা আমাদের বিভিন্ন নাট্য সম্পর্কিত ক্রিয়াকর্মের সঙ্গে আপনারা যারা পরিচিত, তারা এটাও জানেন যে আমরা প্রতি 6 মাস অন্তর একজন করে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে আমাদের ষান্মাসিক পত্রিকায় তাদের সাক্ষাৎকার তুলে ধরি এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে আমাদের যে ফেসবুক পেজ, সেখানেও ভিডিও আকারে তাদের কথাগুলো, তাদের সঙ্গে যে আমাদের আলাপচারিতা, সেগুলো ধরে রাখার চেষ্টা করছি। সেই শৃঙ্খলায় আমরা আজকে এমন একজন মানুষের কাছে এসে পৌঁছেছি যে এখানে আসতে পেরে নিজেদেরই খুব ধন্য লাগছে। এমন একজন মানুষ যার সম্বন্ধে আমি কি বলবো, মানে নাট্য জগৎ তো বটেই, তার সঙ্গে সঙ্গে অভিনয়ের যে কটি শাখা মোটামুটি আমরা জানি, যাত্রা শিল্পই হোক, ক্যামেরা, সিনেমা হোক, সিরিয়াল হোক অথবা বেতাল নাটক, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার অবাধ বিচরণ এবং দীর্ঘদিন ধরে এমন একজন মানুষের কাছে আসতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি আজকে। তিনি যে আমাদের সময় দিয়েছেন আমাদের তার কথা তুলে ধরার, আমাদের জন্য এবং অবশ্যই অবশ্যই আপনাদের জন্য। আমরা পৌঁছেছি বন্ডেল রোডে শ্রীমতী ছন্দা চ্যাটার্জির কাছে। দিদি নমস্কার। নমস্কার। আমি তো মনে করি আমার এখনো লড়াই চলছে, লড়াই তো শেষ হবে না। হ্যাঁ, যতদিন না একটা কিছু হয় লড়াই শেষ হওয়ার না, লড়াই তো চলবেই, জীবনের লড়াই চলতেই থাকবে। কিন্তু এই লড়াই শুরু হয়েছিল তো দীর্ঘদিন আগে দিদি। হ্যাঁ, অনেক দিন, তা প্রায় আজ প্রায় 75 বছর হয়ে গেল সব মিডিয়ায় ঘুরছি। তো আমি 5 বছর বয়সে এসেছি মহেশে আমিনা করতে, তারপর 7 বছর বয়সে আমি উৎপল দত্তের গ্রুপে আসি, আমাকে তাপস সেন নিয়ে আসেন। তো যখন আমাকে উৎপলদার সামনে দাঁড় করানো হলো, আমাকে যখন নাম জিজ্ঞেস করা হলো নাম কি, আমি নামই ভুলে গেছি। পাশ থেকে একজন বলছে যে নাম বলো খুকু, নাম বলো। তখন আমি মনে পড়লো যে ছন্দা 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 কি, আবার যথারীতি পজ অনেক পরে বলেছিলাম যে চ্যাটার্জি। ওই নাম বললে ওটাও বলতে হয়, যাও ওদিকে গিয়ে বসো। সেই লোকের সঙ্গে পরে অভিনয় করেছি। হ্যাঁ, মানে এটা শ্রী উৎপল দত্তের সঙ্গে আপনার যে পরিচয়, যে প্রথম যে সাক্ষাৎ, এটা আপনার তখন বয়স কিরকম? বছর 7 এরকম বয়স। 7। হ্যাঁ, ভয়ও পেয়ে গেছিলাম ওই বড় বড় চোখ টোক দেখে। তারপর আস্তে আস্তে বড় হলাম, সেই লোকের সঙ্গে আমি অভিনয় করেছিলাম টিনের তলার নাটকে, সূর্য শিকার। টিনের তলার নাটকটা তো বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে এবং তার সঙ্গে সরাসরি আপনার নাম যুক্ত, ময়না চরিত্র, ওইটার অভিজ্ঞতাটা দিয়ে আজকে শুরু হোক কথাটা আর কি। টিনের তলার নাটকটা 1 বছর রিহার্সাল হয়েছিল। 1 বছর। আর নাটকটা উৎপলদা লিখেছিলেন, আমি যতটা শুনেছি 10 বছর। 10 বছর ধরেই উনি লিখেছেন। যাই হোক, তা আমি 1 বছর রিহার্সাল হয়েছিলাম। তার আগে সূর্য শিকার হলো, নেমে গেল। যাই হোক, আমি ইন্দ্রাণী করেছিলাম, আর টিনের তলায় তো ময়না। তার উৎপলদার সঙ্গে কাজ অনেকই করেছি। না, ময়না করার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করেন। ময়না করার আগে আমি বহুবার দেখেছি, ওই অড্রে হেপবার্নের যে একটা ইংরেজি ছবি হয়েছিল না, দ্য ফ্লাওয়ার্স নাকি, সেই ছবিটা আমি অনেকবার, তার ওখানে কিন্তু টিনের তলের একটু ছাপ আছে। আচ্ছা। তারপরে NKG লিখেছিলেন, যেমন মানে কাগজের রিভিউ যেটা বেরিয়েছিল, তো যেমন গিরিশচন্দ্র নটি বিনোদিনীকে
আবিষ্কার করেছিলেন, তেমনি উৎপল দত্ত ছন্দা চ্যাটার্জিকে আবিষ্কার করেছে। বিশাল বড় পাওনা এটি, মানে করেছে। তখন উৎপলদা আমাকে দিয়ে এই পাঠটা করিয়েছিলেন। তখন উৎপলদার একটা চিঠি আছে আমাকে, আমরা সেই চিঠি পেয়েছি দিদির কাছ থেকে। হ্যাঁ, অবশ্যই এটা আমরা দেখাবো আমাদের ভিডিওতে। হ্যাঁ। আচ্ছা, ময়না করতে গিয়ে তো মানে ময়না তো গান ছিল, অনেক গান ছিল, তাই না? আমার মনে পড়ছে এই যে ছেড়ে কলকাতা মন হলে পগার পা, ছেড়ে কলকাতা বন ছেড়ে কলকাতা বন হব পগার পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যাই হোক, দু লাইন তাহলে গাইতে হয়। হোক না। এটা অশুদ্ধ উচ্চারণ, তখন তো ঠিক শুদ্ধ উচ্চারণ করতে পারতো না ময়না, তখন গাইছে ছেড়ে কলকাতা বন হব পগার পার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, পুঁজিপাটা চুলোই গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বন হব পগার পার, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুঁড়ি ধারে বেরিয়ে বলে এই ঝাঁটা ঝাড়ি, আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুঁড়ি ধারে বেরিয়ে বলে এই ঝাঁটা ঝাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বাকে তাতার ছেড়ে কলকাতা বন হব পগার পার, তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার, এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার, ছেড়ে কলকাতা বন হব পগার পার। অসামান্য গলা দিদি, এখনো আপনার না, তারপরে যে গানটা মানে শুদ্ধ উচ্চারণ, এটা তো মানে উচ্চারণটা ঠিক নেই, ময়নার প্রবেশ বোধহয় গানটা দিয়ে রাস্তা দিয়ে গাইছে, তারপরে যেটা গাইছে ভালোবেসে সখী এত জলাশয় কে আগে জানি তো, যেছে বিকায়িত আপনারি প্রাণ বিনিময় বই, ভালোবেসে সখী এত জলাশয় লহ লহ বলে করিয়া রাধন, ফিরেও চাহে না করে পলায়ন, লহ লহ বলি করিয়া রাধন, ফিরেও চাহে না করে পলায়ন, কেন এলাহ মরম বেদনা বাড়িছে রোদন বিরাম কই, ভালোবেসে সখী এত জলাশয়। অপূর্ব অপূর্ব, মানে আচ্ছা, এই তীরের তলোয়ার আপনি বোধহয় শেষ অভিনয় করেছেন তো অনেক বছর আগে, তাই না? তখন উৎপলদা ছিলেন, তখন করেছেন। স্মৃতিটা কতটা সমুজ্জ্বল একজন শিল্পীর মধ্যে থাকতে পারে, ময়না চরিত্রটি, তার গানগুলো। আচ্ছা দিদি, আপনি তো এতদিনের জার্নি আপনার থিয়েটার সমস্ত মিডিয়ামে, টিনের তলোয়ার নাটকটা মানে বাংলা রঙ্গমঞ্চকে ঠিক কিছুটা পরিবর্তনের স্বাদ দিয়েছিল, বা পরিবর্তন করতে কতটা সক্ষম আপনার কি মনে হয়? নাটকটা এখনো মানে সাবলীল, মানে টিনের তলার নাটকটাই ভীষণ প্রতিবাদী নাটক। তো
একটা দুটো ডায়লগ বলি। হ্যাঁ হ্যাঁ যখন মেয়েটিকে এনে আনা হচ্ছে, যখন বীরকৃষ্ণের কাছে দেয়া হচ্ছে, তখন সে বলছে, সরি গলা ঠিক না নেই। না আচ্ছা, দারিদ্রকে আমি ঘৃণা করি, সোপান বেয়ে ধীরে ধীরে উঠেছে এখানে, গায়ে উঠেছে গয়না, পায়ের কাছে হাত জোর করে পড়ে থাকে কলকাতার বড়লোকের দল, আবার ধাপে ধাপে নেমে গিয়ে গেরস্থ ঘরে ঝিগিরি করতে আমি পারবো না। আমি কলকাতাকে পেয়েছি হাতের মুঠোয়, আমি এই বাবুদের পেয়েছি পায়ের তলায়, আর অভিনয় করে কখনো হয়েছে রাজকুমারী, কখনো নবীনা তপস্বিনী, কখনো বা রুদ্ররস সম্রাজ্ঞী রেজিয়া। সেসব আমি ছাড়বো না। আমি চোখ বুজে থাকবো, আমার মন পড়ে থাকবে স্টেজের ঝলমল করা আলোর জগতে, আর নানা কৌশলে বীরকৃষ্ণ টাকা হাতাবো, গাড়ি বাড়ি হাতাবো, গয়না গড়িয়ে নেব। কাপ্তেনবাবু এইসব শিখিয়েছেন। প্রিয়নাথবাবু এসে বলছে, চলো ময়না যাই। কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি, ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। এই চলে যাচ্ছে। সামান্য মানে আমার তো বোধহয় লোমটুম খারাপ হয়ে যাচ্ছে, মানে মানে ভাবার চেষ্টা করছি ওই সময়টা। উৎপল দত্ত রয়েছেন দিদি, আর আমি বিজনদার সঙ্গে অভিনয় করেছি। বিজন ভট্টাচার্য, হ্যাঁ, দেবী গর্জন নাটক। দেবী গর্জন। হ্যাঁ, যখন রেবাদি চলে গেলেন তখন আমি গিরি করেছি। কেমন খুবই বয়স্ক মহিলা, মানে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এখন আমার যা অবস্থা হয়েছে সেই অবস্থা। তো বলছে, মানে বইয়ের সম্পর্কে শাশুড়ির বরাবরই রাগ, কিন্তু মনে মনে ভালোবাসা আছে। তো বলছে, বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা শাশুড়ি আদিবাসী তো, মাথায় কাঠের বুঝানে ফেলেই বলছে, যেই দিন থেকে পাও দিচ্ছে করে লেগে আছে অশান্তি, আবাগের বেটে জ্বালাই দিল ঘর সংসার, জমি জিরাত নিলাম চড়াইছে, ছেলেটাক দেশান্তরি করেছে, এখন বুড়া বুড়ি কলজেটা খুঁপাই চেনে গেছে। তা খাবে না খা, চিবাই খা, অবাগের বিটি, খের বিটি, গতর খাকি ঘরের কামে মন নাই। যে ত্রিভুবন সর্দার আছে কামের কথা বলেছে, নেচে উঠেছে গতর খাকি, পর ফেলানির বিটি, টেকা দেখেছে, টেকা চিনেছে, যা কানে যেথা খুশি, মর গিয়া গলায় দড়ি দিয়া কাঁদবো ভাবছিস তোমার জন্যে। কি বলি বলুন তো, আমার তো প্রশ্ন করতে আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে একটা পর একটা শুনতে থাকি, এতেই বোধহয় মানে আর কিছু দরকার নেই। অসামান্য মানে দিদি। আচ্ছা, উৎপল দত্তর কথা শুনলাম, বিজন ভট্টাচার্যের কথা বললেন, আপনি জহর রায়ের সাথেও কাজ করেছেন। হ্যাঁ, করেছি, জহরদার সঙ্গে কাজ করেছি। জহরদা মানে একদম সাংঘাতিক ব্যাপার। আমি সুবর্ণগুলোক নাটক করেছি। হ্যাঁ, নাটক করেছি। তো ওখানে আমি প্রফেশনাল স্টেজে প্রথম যাই। আচ্ছা, যখন রংমহলে টিনের তলার হয়েছিল তখন জহরদাও দেখেছিলেন। জহরদা বলেছিলেন উৎপলদাকে, এই মেয়েকে কিন্তু রাখতে পারবেন না। যখন নাটকে জহরদা ডেকে নিলেন, তখন উৎপলদা বলছেন যে এই জন্যই কি জহরবাবু বলেছিলেন? আসলে কিন্তু তা না, ওরকম চরিত্রের দরকার ছিল তাই। হ্যাঁ, তা সেই সুবর্ণগুলোকে 4টে লাইন গান গাইছি। আচ্ছা, গানটা হলো ছোট শালি আর কি, দামিনী গাইছে। মনের ওই ফুল বাগানে ফোটাতে ফুলের কলি, এখানে আসছে ভ্রমর, শোনো তোমায় বলি, মনের ওই ফুল বাগানে। এই ধরনের সব গান ছিল। হ্যাঁ, 6টা না 7টা গান ছিল। এটা কোন মঞ্চে? কোন মঞ্চে হলো এটা? রংমহলে। এখন তো সেসব আর নেই, সবই শেষ হয়ে গেছে। জহর রায়ের সাথে প্রফেশনাল মঞ্চে প্রথম ওনার হাত ধরে সরোজি মায়ের সঙ্গেও করেছি। হ্যাঁ, জহর রায়ের সঙ্গে করেছি।
আচ্ছা, উত্তম কুমারের সাথে কোনো নাটকের অভিজ্ঞতা আছে আপনার? উত্তমদার ডাইরেকশনে নাটক করেছি, আচ্ছা। চরিত্রহীন। কোথায় সেটা? সেটা শিল্পী সংসদ। শিল্পী সংসদ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। উত্তমদা ওখানে পরিচালনা করেছিলেন। হ্যাঁ, তা উত্তমদা কিন্তু খুব ভালো গান গাইতেন। হ্যাঁ, সে তো শুনেছি আমরা। হ্যাঁ, তা আমাকে বললেন চরিত্রহীন নাটকের গান বাজিয়ে গাইছেন। গা বুঝি ডেকেছিলে নীরব রাতে, কওনি কথা দাওনি সারা, হয়তো ছিলে পাশে পাশে, বুঝি ডেকেছিলে নীরব রাতে। এই ধরনের গান ছিল আর কি। উত্তম কুমার সেই যে পার্সোনালিটি, একটা সেই তার একটা অরা, যাই বলুন না কেন, সেটার সাথে আপনার অভিজ্ঞতাটা কি বলুন? মানুষটাকে কেমন খুব লেগেছিল? ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি যতটা চিনি, মানে সবাইকে না সম্মান দিতেন। সেদিক দিয়ে উত্তমদার তুলনা নেই। এবং সমস্ত টেকনিশিয়ানদের সাহায্য করা, তাদের বাড়ি চলে যেতেন। এটাও আমি জানি ঘটনা। আসেনি কেন রে, ও আসেনি কেন, চল তোর বাড়িটায় চল, হয়তো কিছু দিয়ে এলেন, এরকম জানি উত্তমদাকে এরকম করতেন উনি। হ্যাঁ, আচ্ছা, অ্যাজ এ ডিরেক্টর, মানে নাটকের ডিরেক্টর হিসেবে খুবই ভালো। তোমরা পাঠটা অন্তত মুখস্থ করো, বুড়োর মতো করো না। বুড়ো মুখস্থ না করে করে ওর অসীম সাহস, এরম এরম বলতে, এরম বলছেন আর কি। তো ওনার খুব দুর্ভাগ্য আমার যে কাজ করা হয়নি। এই ডাইরেকশনে কাজ করেছি কিন্তু কাজ করিনি। সৌমিত্রদার সঙ্গে তো কাজ করেছি, নাটক করেছি, ছবি করেছি সৌমিত্রদার সঙ্গে। সাজবাতি রূপকথাটা করলাম না সৌমিত্রদার সঙ্গে, অঞ্জন দাসের। আর সৌমিত্রদার সঙ্গে নাটকও করেছি, ওই দাঁড়া শেষ রক্ষা। হ্যাঁ, অনুপ কুমার হিরো, আমি হিরোইন। হ্যাঁ, এ করেছি অভিনেত্রীর সঙ্গে, তখন অভিনেত্রীর সঙ্গে। শিল্পী সংসদ, অভিনেত্রী সংসদ। আচ্ছা, এই যে চলচ্চিত্রে প্রবেশটা কিসের মাধ্যমে? চলচ্চিত্রে প্রবেশ ওই যখন আমি এলটিজিতে অভিনয় করলাম, তখন আমাকে নিয়ে গেলেন ওই হরিসাধন দাশগুপ্ত। আচ্ছা, হরিসাধন দাশগুপ্ত নিয়ে গেলেন। আর বিজয় চট্টোপাধ্যায় ছিলেন বোধহয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কি এরকম ছিলেন। তো হরিসাধন দাশগুপ্ত মানে একজনকে দিয়ে ডেকে পাঠিয়ে, একই অঙ্গে এত রূপ। আচ্ছা, করলাম। সেই যে হলো, বসন্তদা ছিলেন, মাধবীদি ছিলেন, ছায়াদেবী ছিলেন। সেটা মোটামুটি কত সাল হবে? অনেক দিন আগে, আমার খেয়া মাথা মনেও নেই। তারপর তো বহু ছবি, বহু নাটক, আবার আপনি যাত্রাতেও প্রচুর কাজ করেছেন। 19 বছর যাত্রা করেছি। 19 বছর। তারপর তো ছেড়ে দিয়ে সিরিয়ালে চলে এলাম। আমি একটি এবারে সাক্ষাৎকারে দেখছিলাম আপনারই অন্য জায়গা থেকে আর কি, যে স্বপন কুমার বোধহয় আপনাকে যাত্রার যিনি স্বপন, উনি বোধহয় নিয়ে গেছিলেন নাকি? না, স্বপনদা নিয়ে যাননি। আমাকে যাত্রায় প্রথম এনেছিলেন প্রবোধ বন্ধু অধিকারী। আচ্ছা। তখন আমি নট্য কোম্পানির আরেকটা দল হয়েছিল না, সূর্য দত্ত ডাইরেকশন দিয়েছিলেন তাতে। হ্যাঁ, বৈকুণ্ঠ যাত্রা সমাজ। আচ্ছা, কেমন, ওতে অভিনয় করেছিলাম। দিদি ভওয়াল ছিলেন, শিপ্রা মিত্র, দীপক মুখোপাধ্যায়, অরুণ দাশগুপ্ত, এরা সব ছিলেন। আচ্ছা। তাহলে ওইটা আমার ভুল জানা ছিল আর কি, যে স্বপন কুমার নিয়ে যান না, স্বপন কুমার নিয়ে আসেননি, প্রবোধ বন্ধু অধিকারী নিয়ে এসেছিলেন। আর এর সঙ্গে যাত্রাও করেছেন 19 বছর। সিনেমা আরো বেশি, নাটক তো সবচেয়ে প্রাচীন। নাটকই তো আমার জন্ম। আর বেতার নাটক বা আকাশবাণীতেও কাজ করেছেন আপনি। আকাশবাণীতে প্রথম কাজ কি মনে নেই, কি নদী খোঁজে সাগর না কি একটা করেছিলাম। আকাশবাণীতে অনেক কাজ করেছি, কিন্তু এখন না আকাশবাণী সেরকম কাজ হয় না। হ্যাঁ, আর হলেও আমি ঠিক সময়টাও দিতে পারি না, কাজ থাকে এদিকে। আর আকাশবাণীর গান, আমার গান আমি গেয়েছি।
গীতা গাঙ্গুলি যে আছেন না, হ্যাঁ। প্রমোদ গাঙ্গুলির স্ত্রী, উনি বললেন যে কেন ছন্দের গান ছন্দই গাইবে, কেন অন্য লোকে গাইবে, তাই ছন্দের গান ছন্দই গাই। গেয়েছিলাম আমি অনল চট্টোপাধ্যায়ের সুরে তমসা বোধহয়, তমসা নাটক তারাশঙ্করের। এই গানটা হচ্ছে কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি, কবু পথের পরে, কবু নদীর ধারে, কবু পথের পরে, কবু নদীর ধারে, চেয়ে চেয়ে ক্ষয়ে গেল, চেয়ে যে ক্ষয়ে গেল আমার কাজল পরা জোড়া আঁখি, চেয়ে থাকি কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি। এই আচ্ছা দিদি, এই যে আপনি যে 4টে মিডিয়াতে কাজ করেছেন, মানে নাটক, যাত্রা, সিনেমা, সব জায়গাতেই গান গেয়েছি। সিনেমা সিনেমা না, হ্যাঁ। সিনেমা এবং বেতার। আমি সিরিয়ালটাকে ক্যামেরা মিডিয়া হিসেবে ধরছি। এই যে 4টে মিডিয়ায় কাজ করতে গিয়ে আপনার কি কখনো মনে হয়েছে যে মানে মিডিয়াগতভাবে তো কিছুটা অভিনয়ের পরিবর্তন বা টেকনিক্যাল কিছু পরিবর্তন হয়েই থাকে, তাতে কোনো অসুবিধা হয়েছে, কখনো মনে হয়েছে কখনো আপনার? বা আমার মনে হয়নি, মানে আর সব জায়গাগুলো না একটু মেপে নিতে হয় যে আমি কোথায় অভিনয় করছি। হ্যাঁ। হ্যাঁ, এটা আসলে এই কথাগুলো যারা নতুন অভিনয় শিখতে আসেন বা করতে চান তাদের ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই লাগবে। কোথায় অভিনয় করতে এসেছি এটাও তো একটা অঙ্ক না। তো এইটা যদি আমি মনে মনে ঠিক করে নিই আমি এখানে অভিনয় করছি, ওখানে আমি ওখানে, তাহলে ইজি হয়ে যায় ব্যাপারটা। মানে কতটা মাপে কোথায় হ্যাঁ। যাব, সেটা আপনি যখন প্রথম গেছিলেন আপনার কোনো অসুবিধা হয়নি? অসুবিধে কিচ্ছু হয়নি, কিচ্ছু অসুবিধে হয়নি। আসলে অভিনয় জানাটা আসল দরকার। অভিনয় জানলে পরে তবে তো সে যে কোনো মিডিয়ায় কাজ করাটা খুব একটা অসুবিধার ব্যাপার হয় না। আর আর আপনি এত সুন্দর গান তো করেন, শুনেছিলাম এতদিন অন্যের মুখে, এখন একদম সামনাসামনি শুনছি। আপনি নাচেরও তালিম নিয়েছিলেন? ওই অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে নাচ গান দুটোই শিখেছিলাম। প্রথমে প্রভাত ঘোষ, তারপরে রাম সিং, কত্থক। হ্যাঁ, আমি নিউ এম্পায়ারেও শো করেছি আলা রাখার সঙ্গে। রবিশঙ্কর আগে প্রোগ্রাম করেছেন, তারপর আমি নেচেছিলাম। হ্যাঁ, তা সেই নাচটা এখন আর নেই, কারণ আমার এখন আবার হয়েছে কি হাঁটুর একটু সমস্যা হয়ে গেছে। আর স্টেজে তো অনেকবার পড়ে গেছি, পড়ে আর ইচ্ছা নেই যায়। পড়াটা কোনো ব্যাপার না, পড়তেই তো হয়, কিন্তু হাঁটুটা আর দেয় না। ওষুধ খাই, আর কিছুতেই কিছু ঠিক হয় না। এই চলেছি। দিদি বললেন দিদির 80 নাকি পেরিয়ে গেছে, কিন্তু 81 বছর বয়সে মানে প্যাশন থাকলে মানুষ কিন্তু কাজ করে যেতে পারেন মনের আনন্দে, তাই না? কাজ করি, আমার কাজ খুব ভালোবাসি আর কাজ করতে চাই। আমার বাড়িতে থাকতে মোটেই ভালো লাগে না। একদম। আর এই যে তাহলে কি একজন যে অভিনয় করতে চাইবে বা করতে চায় তার কি এই মিডিয়াগুলো মানে ধরুন গান, নাচ, এগুলো জানা দরকার, তাই তো? সেই সেন্সটা না থাকলে ভালো অভিনেতা হওয়া জানা দরকার, এবং অভিনয় করতে গেলেও সব কিছু জানা দরকার। অভিনয়েরও একটা স্কেল আছে, কী করে কথা বলছি, কীভাবে কী করছি, আমাকে তো সেটা বুঝতে হবে। যে কোনো একটা চরিত্র পেলে আমাকে বুঝতে হবে যে আমার থেকে নিচে না উপরে, এটা খুব মাপার দরকার আছে। মানে আমার সঙ্গে সেটা মিলছে কিনা, আমার সঙ্গে সেটা মিলছে কি না, আমার কি একটু ওপরে না আমার নিচের দিকে। যেমন ময়না তো বাজারে যদি যাই লক্ষ্যই করতে পারি যে বিক্রি করছে, হ্যাঁ কী রে কত দাম, এই আলু কত রে, নিবে তো লাও না, এই ধরনের সব ল্যাঙ্গুয়েজ আর কি ব্যাপার আছে। তা এইগুলো লক্ষ্য করার ব্যাপার আছে। হ্যাঁ, এই
আবার যখন একটু মানে হ্যাঁ, শিক্ষিত চরিত্র করছেন বা তখন সেটা হ্যাঁ মড যেটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ, এটাও করেছি আমি। খাঁচা নাটকে দুটো চরিত্র একসঙ্গে করেছি, ডবল রোল। ডবল রোল করেছি। একটা মধ্যবিত্ত আর একটা মড, গায়ে একটা গাউন দিয়ে টিপটা খুলে নিয়েছি, দিয়ে হাতে রেখে দিয়েছি। তা হয়ে গেল এই। আচ্ছা, ময়না বোধহয় আপনাকে প্রথম পুরস্কার এনে দিয়েছে নাকি? অভিনয় করে পুরস্কার কি প্রথম ময়না থেকে, ময়না চরিত্র করে? ময়না চরিত্র করে নয়, ঠিক মনেও পড়ে না, কেন এতদিন আগের ঘটনা। এই নাটকটার বয়স তো হয়ে গেল 55 বছর হ্যাঁ। হয়ে গেল। অবশ্যই। তারও আগে দেবী অর্জন করেছি। আচ্ছা, হ্যাঁ, মানে প্রথম পুরস্কার পাওয়ার স্মৃতি কিছু মনে নেই? যে কোনো চরিত্রই হোক না কেন, সেটা আমি হয়তো জানতে চাই। হ্যাঁ, খাঁচার নাটকে করেছি, পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, উত্তম অ্যাওয়ার্ড পেয়েছি অনেকবার। তারপরে আরও কী কী পুরস্কার পেয়েছি মনেও নেই, সব ওখানে আছে, এখানে আছে। আচ্ছা, আমার ছেলেও নিয়ে গেছে অনেকগুলো। কেমন তা আমি বলেছি এবার মেমেন্টো দিলে আমাকে তো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, কোথায় রাখবো আর। এই আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি যে আপনি মানে হার্ডকোর যে গ্রুপ থিয়েটার, তার সঙ্গে তো প্রথম থেকেই প্রায় যুক্ত। আবার আপনি বারবধূ নাটকে অভিনয় করেছেন, মানে শ্রদ্ধেয়া কেতকী দত্ত যে চরিত্রটি করতেন, এটার জন্য নাটকটি আলোচিত সমালোচিত যাই হোক না কেন, যেভাবেই একটা সময় হয়েছে বিশালভাবে, সেটা করতে গিয়ে আপনার মনে দ্বন্দ্ব আসেনি কখন যে করবো কি করবো না? সাংঘাতিক চরিত্র, সাংঘাতিক। বারবধূর এত ভ্যারিয়েশন আছে না। আমি তো অনিল বাগচির সুরে একটা গানও গেয়েছিলাম। এই গানটা অবশ্য গাইনি বিনোদিনীর লেখা। গাইনি বিনোদিনী মানে এই বিনোদিনী দাসী নয়। আচ্ছা, তখনকার দিনে বিনোদিনী গানই লিখতেন। ইনিও বিনোদিনী দাসী, কিন্তু বিনোদিনী দাসী অভিনেত্রী নন, গীতিকার। গীতিকার। আচ্ছা, তো সেই এই যে আমি চাই না চাই না, শুনেছ কি? না, অনিল বাগচি সুরে গাইছে। আমি চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না সিন্ধু সম ভালোবাসা, বিন্দুতে কি যায় পিপাসা। মানেটা কি? সিন্ধু সম ভালোবাসা, বিন্দুতে কি যায় পিপাসা। ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। আমি চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। ভালোবাসা পাকা সোনা, ভালোবাসায় খাদ মেশে না, ভালোবাসা বেচা কেনা, ভরাডুবি করে আসা, ওজন করা ভালোবাসা। আমি চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না। কেমন? অসাধারণ। কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল যে ওই চরিত্রটি করতে গিয়ে আপনার মানসিকভাবে কোনো দ্বন্দ্ব তৈরি হওয়া, করবো কি করবো? চরিত্র খুঁজছি, এরকম চরিত্র আমি করিনি। মানে চরিত্রটাই আপনাকে কিন্তু টেনে আকর্ষণ করতো। চরিত্রর যে মানে লেয়ার গুলো। নচিকেতা ঘোষের গান আছে, বলছে ওজন করা ভালোবাসা, এটা নচিকেতার। কেনই বাহায় দিতে আসা
ওজন করা ভালোবাসা কেনই বা হয় দিতে আসা। মরবে বলে আলো দেখে পতঙ্গ যে শুধুই নাচে, একটু শুধু খেয়াল করে এসো তুমি আমার কাছে। আমার এই ধনক চোখে মুহব্বতের তীর আছে, একটু শুধু খেয়াল করে এসো তুমি আমার কাছে। একটি রাতের বধূ করে চলে যাবে নিশি ভোরে, একটি রাতের বধূ করে চলে যাবে নিশি ভোরে। সুখের লাকি জীবন যদি এমন সুখে কজন বাঁচে, একটু শুধু খেয়াল করে এসো তুমি আমার কাছে। আমার এই ধনুক চোখে মুহব্বতের তীর আছে, একটু শুধু খেয়াল করে এসো তুমি আমার কাছে। আমার এই গানের কথাগুলোই এমন, মানে কথাগুলোর মধ্যে কিন্তু চরিত্রটা দেখা যাচ্ছে বা নাটক দেখা যাচ্ছে। নচিকেতা ঘোষের সুর এটা। তা খুব ভালো সুর ছিল। আচ্ছা হ্যাঁ, সে তো বলার কিছু নেই। না, আচ্ছা, আপনার একটু পরিবারের কথা একটু ছোট্ট করে যদি শুনি এই পরিসরে, যে আপনি যে অভিনয় জগতে পা রাখলেন বা এই যে করছেন এতদিন ধরে, পারিবারিক দিক থেকে কতটা সাপোর্ট ছিল? বা সাপোর্ট আমার ঠাকুর দাদা খুবই বিপক্ষে। যখন ছোটোবেলায় এরকম এলাম, খুব নাচের ফাংশন টাংশন করতাম, তো আমার ঠাকুর দাদা জমিদার মানুষ ছিলেন, বলেছিল ওকে গুড়ি করে মেরে দাও, বংশের কলঙ্ক। তখনকার দিনে তাই তো ছিল। আমি একদম বিপরীতে এসে চলে এসেছি। আমার মায়ের বাবা খুবই সাপোর্ট করছেন না, মায়ের বাবাই তো আমাকে উৎপলদার কাছে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার বাবা মা খুব সাপোর্ট, কিন্তু পরে অবশ্য আমার ঠাকুর দাদা আবার আমার পক্ষে চলে এলেন। যা হয় আর কি, সফলতার পর যা হয় তাই, গল্পে যেরকম হয়। সেই আপনার অরিজিন কি এদিকেই? আমার হচ্ছে মায়ের বাড়ি ঢাকা আর বাবার বাড়ি মেদিনীপুর, কিন্তু বাবা মানুষ হয়েছিলেন যশোরে। আচ্ছা, আমার বাবা ডাক্তার, মা স্কুল টিচার। মানে বাংলাদেশের প্রভাবটাই বেশি পারিবারিকভাবে। বাংলাদেশের প্রভাব মানে মামার বাড়িতে থাকতাম আমি টালিগঞ্জে, তো ওখানে আমি মানুষ মাঝে মধ্যে কোলাঘাটেও যেতাম। এই মানে এত দশক ধরে আপনি অভিনয় করছেন, 5-6 দশকের বেশি অভিনয় করছেন। হ্যাঁ, বেশি। কি পরিবর্তন মনে হচ্ছে, মানে আগেকার দিনের যে অভিনয় বা লোকজন সমস্ত কিছু? এখনকার বলে কিছু নয়, সবটাই মানিয়ে নিতে হচ্ছে, সবটাই অ্যাডজাস্ট করতে হচ্ছে। এইটা একটা দারুণ কথা আছে, এই দ্রৌপদীতে বলতাম আমি, মানিয়ে নিয়ে আর মন দেওয়া দুটো কিন্তু এক নয়। দারুণ কথা। আমি মানিয়ে নিচ্ছি, মানিয়ে না নিলে আবার শান্তি হয় না। তাহলে কি মন দিচ্ছেন না এখন? সংসারে থাকতে গেলে কিছু ছাড়তে হয় শান্তির জন্য, সেইভাবেই থাকা। মানে আপনাদের সময়কার দুজন অভিনেত্রীর কথা কদিন আগে দেখছিলাম, এই সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, যে তারা আর চাইছেন না করতে, বিশেষ করে ছোট পর্দা বা ইত্যাদি। তাদের সেটা নিজস্ব সিদ্ধান্ত। লিলি চক্রবর্তীর কথা শুনছিলাম, মাধবী দেবীর কথাও উনিও বলছিলেন যে না, করতে ভালো লাগে না। একমাত্র সাবিত্রী দেবী বলছেন কিন্তু না, এটা আমার তো করবো না কেন। আসলে লিলিদি তো আর পাচ্ছেন না, মনে হয় বোধহয় লিলিদির তো শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই নিম ফুলের মধু করতে গিয়ে। আচ্ছা, হ্যাঁ, তাই মাধবীতে তো অনেক দিনই নেই, মাঝে করছিল, নেই। আর সাবুদিকে তো সেদিন দেখলাম, কি চিরসখা দেখলাম, কিন্তু না করলেই ভালো আমার মনে হয়। আপনি এই মুহূর্তে কি কি কাজ করছেন দিদি? আমি কাজ করছি, নাটকের কাজ করছি, বেলা শেষা করছি একাঙ্ক। আর বেলা শেষে কাদের? ওটা ওই বিজয় মুখোপাধ্যায় স্বপ্ন, টালিগঞ্জ স্বপ্ন সূচনা। আর করছি ওই শরৎ শশী।
দর্পণে সরস্বতী। দর্পণে শরৎ শশী, ওটা করব প্রতিকৃতিতে। আজকেও রিহার্সাল আছে আমার এখানে। প্রতিকৃতিতে অনেকগুলো নাটক করি, দম্পতি করি, তারপরে পদ্মা নদীর মাঝি করি, হ্যাঁ, আর তারপরে পূর্ব পশ্চিমে তো করি পটল ফিল্ম স্টার, আচ্ছা, হ্যাঁ, আর সুরঞ্জনার ওখানেও করি। কি করেন? মনোযোচনা, মনোজ মিত্রের। আচ্ছা, খুব খুনখুনি বুড়ি, হ্যাঁ, খুবই মানে গল্প বলবো বলে নিয়ে এসছে, কিন্তু সে আর গল্প আর তার বলা হলো না। তো সে বলছে যে সব জিনিসপত্র নিচ্ছে। প্রথমে খালি গায়ে এসেছিল, একটা নাইটি পরেছে, নাইটির উপরে একটা লাল তসরের কাপড় কিনেছে কালীঘাট থেকে, এই দুল পরেছে, তারপরে সাদা ফটফট করে চুল, সেই চুলে দুটো বিনুনি, মানে একদম কিম্বুত লাগছে দেখতে। তখন বলছে যে নিয়ে এসছে, তাকেই বলছে চুড়ি আছে এক গাদা, আর এরকম নিয়ে এসছে। বলছে ও কুহু, আমার পরীর মতো দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে। ও কুহু চল বাড়ি যাই বলে গান ধরছে যে এক ছিল গানের মেয়ে, সে পড়লো এমন ঘরে, বেটা বেটি আর নাতি পুতি, বেটা বেটি আর নাতি পুতি, তার ডাল ভেঙে ঝরে, ঝড়ো 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 ঝরে, ঝড়ো 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 ঝরে। এটা মনোজদারই লেখা, আর সুরঞ্জনা দাশগুপ্তের সুর। সুরঞ্জনাদির সাথে খুব ভালো সম্পর্ক, অনেকবার এসেছিল আমাদের গ্রুপে বিভিন্ন। আর এটা গেল নাটকের কথা, এগুলো করছেন। আর সিরিয়াল কিছু করছেন এই মুহূর্তে? ওই যে করছি, ওই কি যেন গীতা এলএলবি, গীতা এলএলবি স্টারে হয় 6:30, হ্যাঁ 6:30 ওটাই কাজ করছেন। একটিতেই কাজ করছেন আপাতত? হ্যাঁ, একটা সিরিয়ালই কাজ করছেন? একটাতেই করছি। আচ্ছা আচ্ছা, যাত্রা তো আপাতত করবেন না, সেই কারণে যাত্রা করবো, যে প্যাসেজ দিয়ে উঠতে হয় না, ওটাই আমার পক্ষে এখন খুব মুশকিল, পারবো না। আচ্ছা, জার্নিটাও অনেকটা, যাত্রার সমস্ত কিছু জার্নি, হ্যাঁ জার্নিটাই খুব বেশি, এই আর কি। কিন্তু যাত্রা করতে পারবো না সমান। স্টেজে করতে পারি কেন, স্টেজে এখন সমান আছে তো চলে যেতে পারি, হ্যাঁ, কিন্তু কিন্তু ওপরে প্যাসেজ দিয়ে উঠতে হয়, তাই না, সেই আর পারবো না। এই 4টে মিডিয়ার মধ্যে অভিনয় করতে আপনার সবচেয়ে ভালো লাগে? অভিনয়টাই ভালো, অভিনয় তো সব জায়গাতেই আছে। কোনটাকে সবচেয়ে বেশি ভালো? এইটাই বলা মুশকিল। রেডিওটাও খুব ভালো, নাটকটাও ভালো, হ্যাঁ, আমার ছবি করতেও ভালো লাগে, বেশ ভালো কমপ্লিট ব্যাপারটা পাওয়া যায় তো, আর সিরিয়ালে পাওয়া যায় না। সিরিয়ালটা করতেও ভালো লাগে, মানে সেটা একটু গল্পটা আসে খুব থেমে থেমে আসছে, হ্যাঁ, সেটা কোথায় গল্প কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই, একটা ব্যাপার আছে। আচ্ছা, এতদিন কাজ করেছে, আমি শেষ দিকেই আমরা এসে গেছি প্রায় আলোচনা। আপনার খুব প্রিয় যদি কোনো পরিচালকের কথা বলতে বলা, সবচেয়ে প্রিয়, যার সাথে কাজ করে সবচেয়ে আনন্দ পেয়েছেন আপনি, সেটা যে কোনো মিডিয়াতেই হোক না কেন, তাহলে আপনি কার কথা বলবেন? এটা বলাটা একটু বলাটা একটু মুশকিল, ওটা আমি বলতে পারবো না, কারণ আমি অনেকের সঙ্গে কাজ করেছি, হ্যাঁ, উৎপলদার থেকে শুরু করে বিজেন ভট্টাচার্য থেকে শুরু করে জওহর রায়, তারপরে এদিকে অরিন্দ্র চৌধুরীর সঙ্গে অভিনয় করেছি এবং ছোটো, হ্যাঁ, ঠাকুরদাস মিত্র, কোনো কিছু বাকি নেই আমার এই বয়সে এসে অনেকের সঙ্গে। আমাদের ওদিকেই বাড়ি, বড়নগরের কাছাকাছি কাশীপুরে ছিল আর কি। এর মধ্যে কাউকে বাছা যাচ্ছে না একজনকে? অনেকের সঙ্গে কাজ করেছি, তবে আমার প্রিয় অভিনেতা, মানে আমার অভিনেতা পৃথিবী বিখ্যাত মানুষ চার্লি চ্যাপলিন। খুব ভালোবাসি, কারণ আমি খুব ফ্যান, হ্যাঁ। আর একবার দেখেছিলাম ছোটোবেলায়, ভগবান দর্শন করে নিয়েছিলাম, ব্রিটিশ কাউন্সিলে স্যার লরেন্স অলিভিয়া এসেছিলেন, হ্যাঁ, ওই ওথেলো করতে তো উৎপলদা নিয়েছে, তখন ছোটো, একবার দেখে নিয়েছি সামনে থেকে, মানে ভগবান দর্শন হয়ে গেছে, ব্যাস, না হয়ে গেছে। আর সবচেয়ে
আপনার কো অ্যাক্টরদের মধ্যে সবচেয়ে প্রিয় অভিনেতা অভিনেত্রী যে কোনো একজন? এটা যে সবাই ভালো, মানিয়ে নিলেই ভালো। আমি এমন কী বা করি? দিদি কিছুতেই নির্দিষ্ট এখানে কথা বলবেন না। না, আমি বা কি, আমার সঙ্গে আমাকেও তো মানিয়ে নিতে হচ্ছে নাকি, যারা অভিনয় করছেন। কাজে আমাকেও তো মানিয়ে না, আমি তো তেমন কিছু কি জানি। হ্যাঁ, এই আর কি। সাক্ষাৎকারে একদম শেষ পর্বে একটা ছোট্ট কথা শেয়ার করি। এটা আমার সৌভাগ্যের কথা শেয়ার করি দিদি। এখন ওটা চেনা সম্ভবই নয় আসলে। এটা প্রায় বছর 25 আগের একটি ঘটনা। সেখানে দিদি একটি যাত্রাতে অভিনয় করেছিলেন দূরদর্শনে। সেটা হচ্ছে মহিষাসুর দুর্গা এইসবের ওপর ছিল ব্যাপারটা, নাম ভুলে গেছি। যেখানে যার শান্তি গোপাল অভিনয় হ্যাঁ, করেছিলেন। শান্তি গোপাল ভুলে যাচ্ছিল, স্মরণ শক্তি একদম। শেষ দিকে আমি পার্বতী করেছিলাম। না, আপনি করেছিলেন, ইন্দ্রাণী করেছিলেন, মানে ইন্দ্রাণী। ইন্দ্রের স্ত্রী করেছিলেন। তবে তাই আমার খেয়াল নেই। আর আমি আপনার ছেলে হয়েছিলাম। তো এখন ছেলের চেহারা তো বদলে গেছে, মায়েরও মনে নেই। কিন্তু আর আমি সত্যি বলতে আমি তখন এতটাই ছোট, কার পাশে অভিনয় করছি সেটা বোঝার মতো আমার সেই জ্ঞান হয়তো হয়নি তখন। এখন ভাবি যে ওই যে দিদি একটু আগে বললেন না যে লরেন্স অলিভিয়ারকে দেখে ফেলেছি, ভগবান দেখার মতো হয়ে গেছে জীবনে একবার। এভাবে অযাচিত ভাবে এই সুযোগটা আমারও হয়ে গেছিল দিদির সাথে অভিনয় করার। এত করে বলো না, না এত করে বলো না। আমি তো বুঝছি আমার ভালো লাগাটা বা আমার স্মৃতিটা। তো দিদি সুস্থ থাকুন, আরো দীর্ঘদিন ধরে একদম দাপটের সাথে কাজ করে চলুন। দিন ধরে দরকার নেই, এইবার পাট চুকিয়ে যেতে পারলে। না কেন পারছো করবেন? আপনি যতদিন থাকবেন তত আমরা আরো দেখবো, আরো শিখবো, আরো জানবো। বেঁচে থাকলে অনেক কিছু দেখতে হয়, বেঁচে থাকলে আবার ট্যাক্স দিতে হচ্ছে, এই আর কি। বেঁচে থাকার ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু আপনি আরো সুস্থ সক্ষম ভাবে দীর্ঘদিন কাজ করে চলুন। আমাদের বর্ণব দৃশ্যকাব্যের পক্ষ থেকে এই কামনা প্রার্থনা জানিয়ে আজকের মতো সাক্ষাৎকার এখানেই শেষ করছি। দিদির একটু বাদেই আবার রিহার্সাল আছে এই ঘরেই, আমাদের বলেছিলেন, তাই আর দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এই সাক্ষাৎকারটি দেখে আপনাদের মতামত আমাদের ফিডে শেয়ার করবেন।